পরীক্ষার খাতার যে 10টা ডিজাইন দেখে তোমার টিচার একদম ক্রাশ খাবেই, সেই 10টা ডিজাইন আমরা আলোচনা করব। যেই যা লিখো পরীক্ষার খাতায় এই 10টা ডিজাইন তোমার খাতায় করবা, টিচার তোমাকে নাম্বার দিতে অনেকটা ইমপ্রেস হয়ে যাবে এবং তোমার উপর ক্রাশ খাবে। জীবনে অনেক কিন্তু ক্রাশ খাইয়েছো, কিন্তু পরীক্ষার খাতায় সুন্দর করে টিচারকে ক্রাশ খাইয়ে অধিক নাম্বার তোলার এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 1, তোমাকে সঠিক মার্জিন করতে হবে এবং সঠিক সময় করতে হবে। পরীক্ষার যখন আমাদের খাতা দেয় আমাদের দ্রুত মার্জিন করতে হবে। এখন মার্জিন করার ক্ষেত্রে আমরা সঠিক নিয়ম ফলো করি না। অনেকে যেটা করি, মার্জিন করি এইভাবে বড় করে নেই, এই দিকে বড় করে নেই। কেন নেই? যাতে করে এখানে কম লিখতে পারি, দ্রুত পৃষ্ঠা আমরা ফিল আপ করতে পারি। অনেকে আবার কি করে, এইখানে একদমই কম নেয়, এইখানে আবার একদমই কম নেয়, যেটাও আসলে ক্ষতিকর। সো মার্জিন করার জন্য তোমার যে স্কেল রয়েছে সেই স্কেল দিয়ে মোটামুটি 1 ইঞ্চি করে এইভাবে তুমি মার্জিন করে ফেলবে। তবে ভালো হয় যদি এই দিকে না বের হয়, এইদিকে না বের হয়, এটার কোনো দরকার নেই। সুন্দর দেখা যায় তুমি যদি এতটুকু আর এতটুকু মার্জিন করো, এক্ষেত্রে খাতাটা দেখতেও সুন্দর হবে। টিচার মার্জিন করে এখানে মার্কও দিতে পারবে, মোট মার্ক। সো তুমি মার্জিনটা সঠিক করতে পারলে টিচার বুঝবে যে তুমি আসলেই পরিচ্ছন্ন। একটা কথা আছে না, প্রথমে দর্শনদারি তারপর মুরবিচারি। সো মার্জিনটা সঠিকভাবে করতে হবে এবং মার্জিনটা সঠিক হলে খাতাটা দেখতে সুন্দর হবে। নাম্বার 2, সৃজনশীল লেখা শুরু করার 2টা নিয়ম রয়েছে মোটামুটি ফেমাস। তুমি কোনটা ফলো করবে সেটাই আলোচনা করবো। 1 নম্বর নিয়ম হচ্ছে, অনেকে লিখে ধরো 1 নং প্রশ্নের উত্তর এইভাবে লিখে কি হচ্ছে 1-2টা দাগ দেয়, দেওয়ার পর ক লিখে ক এর উত্তর, খ লিখে খ এর উত্তর দেয়। এটা হচ্ছে একটা নিয়ম। এটা তুমি ফলো করতে পারো। অথবা অনেকে যেটা করে থাকে এভাবে লিখে 1 নং প্রশ্নের উত্তর, পরে লেখে ক, বা এখানে লিখলো ক, আবার লেখে 1 নং প্রশ্নের উত্তর খ, আবার 1 নং প্রশ্নের উত্তর গ। এইভাবে কিন্তু অনেকে দেয়, যে কারণে কিন্তু আসলে সময়টা নষ্ট হয়। আবার বারবার 1 নং লেখার কারণে কখন যে 1 নং শেষ হয়েছে, 2 নং শুরু হয়েছে, 3 নং শুরু হয়েছে, ঝামেলা লেগে যায়। তাই সিম্পলি তুমি যেটা করতে পারো, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ক লিখে এইখান থেকে শুরু করো, আবার খ লিখে একটু বড় এভাবে শুরু করো। এইটা থাকবে একটু বড়, এর তুলনায় এই লেখার ফন্টগুলো থাকবে একটু ছোট, যেটা দেখতেও সুন্দর লাগে এবং টিচারের দৃষ্টিগোচরও হবে। এবং এই ফরম্যাট ফলো করলে আশা করি তোমার পরীক্ষার খাতে তুমি ভালো মার্কস পাবা। নাম্বার 3, পরীক্ষার হলে কিছু কিপটা পাবলিক রয়েছে। যেমন তোমার ধরো 1 নং প্রশ্নের উত্তর লিখতে 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 এখানে শেষ, ঘ দিয়ে ঘ নাম্বার উত্তর করে এখানে শেষ হয়ে গেল, এতটুকু পেজ খালি আছে। কিছু শিক্ষার্থী যেটা করবে, 2 নং আবার এখান থেকে শুরু করবে, 2 নং প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করে কোনোভাবে চাপায়া চুপায়া ক লিখে 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 পরের পৃষ্ঠায় আবার চলে যায়, যেটা আসলে দেখতে খুবই বাজে লাগে। তোমাকে যথেষ্ট পরিমাণে পেজ দেওয়া হবে পরীক্ষার হলে, তুমি পেজ পাবে। তাই প্লিজ তুমি ভাঙতি জায়গায়, ছোট্ট জায়গায় সৃজনশীল শুরু করবে না। 1 নং 2 নং বা যেত নং যদি শেষ হয়ে যায়, তুমি এখানে কি করবে, পরের পৃষ্ঠা উল্টায় শুরু করবে। এখানে পিটিইউ লিখে দিতে পারো বা প্লিজ টার্নওভার লিখে দিয়ে পরের পৃষ্ঠা থেকে নতুন সৃজনশীল শুরু করতে পারো। ছোট্ট জায়গায় একটা সৃজনশীল শুরু করলে তুমি দেখবা তুমি একটা প্রশ্ন কভার করতে গিয়ে অনেক সময় ছোট ছোট করে লিখবে, বা এটা ভালো লাগে না, বা টিচারের অনেক সময় আসলে মাথায় আসবে না, সে ঘ ভেবে এখানে 4 দিয়ে চলে যাবে, সে অপর পৃষ্ঠায় উল্টে আবার অন্য পৃষ্ঠায় যাবে, যেটা খুবই ঝামেলাজনক। সো তুমি যেটা করবা, নতুন পৃষ্ঠায় নতুন সৃজনশীল শুরু করবা। কিপটামি করে ছোট্ট জায়গায় নতুন সৃজনশীল শুরু করার কোনো দরকার নেই। টিপ নাম্বার 4, পরীক্ষার হলে মনে হয় অনেকে রং খেলে, হোলি খেলতে আসছে। কি করে, এই যে লাল কালার কালি, তারপর হচ্ছে পিঙ্ক কালার কালি, অনেকে তো বেগুনি কালার কলম, অনেকে হচ্ছে সবুজ, অনেকে তো কালো তো থাকেই। মানে এখানে সব ধরনের রঙের রংবাজি চলে। কি দরকার, পরীক্ষা হলে লাল কালার ইউজ করবা না, সবুজ কালার ইউজ করা যাবে না, নীল কালার ইউজ করা যাবে। এটা তো নীল নয়, এটা বেগুনি, তোমাকে নীল কালার ইউজ করা যাবে, নীল কালার ইউজ করা জায়েজ আছে। সো তুমি পরীক্ষা হলে নির্দিষ্ট কালার ইউজ করবে। কিভাবে ইউজ করবে আমি বলে দিচ্ছি। ধরো তুমি একটা প্রশ্নের উত্তর লিখার পরে দাগটা নীল কালারে দাও, ক লিখলা, ক লেখার প্রশ্ন শেষ হইলো, এটা কালো কালারে দিবা। কিছু পয়েন্ট লিখবা, পয়েন্টগুলো শুরু করো নীল কালার দিয়ে, পয়েন্টগুলো নীল কালার দিয়ে লেখো। আবার তুমি চাইলে পেন্সিল ব্যবহার করতে পারো। তো মোদ্দা কথা, কালো বল পেনের কলম, নীল কালার এবং হচ্ছে পেন্সিল, এই 3টার সমন্বয়ে তোমার খাতা ফুটিয়ে তোলো। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি কালার ব্যবহার করে
খাতা নষ্ট করো না, এটা করাও যায় না। তোমার নিয়ম হচ্ছে নীল কালার ব্যবহার করবে, যখন পয়েন্টগুলো লিখবে বা গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করতে চাও তখন তুমি নীল কালারটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? সো উল্টাপাল্টা কালার ব্যবহার করলে কিন্তু টিচার বিরক্ত হবে। নাম্বার 5, PTU, প্লিজ টার্ন ওভার। ধরো তুমি খ নাম্বার প্রশ্ন উত্তর এখানে করছো, করতে 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 এখানে শেষ হয়নি, অপর পৃষ্ঠায় যেতে হবে, তুমি PTO লিখবা, প্লিজ টার্ন ওভার লিখবা। অথবা তুমি যদি প্লিজ টার্ন ওভার লিখতে না চাও তুমি বাংলা লিখতে পারো অপ্রিদ্রি। অপ্রিদ্রি মানে হচ্ছে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য, মানে অপর পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ কন্টেন্ট রয়েছে, আপনি দেখুন প্লিজ। এটা লিখলে একটু স্মার্ট লাগে, এই ছোট্ট জায়গায় তুমি লিখতে পারো, এইখানে বা এই সাইডে লিখতে পারো। আবার এটা গুরুত্বপূর্ণ কাজ দেয় কোন ক্ষেত্রে, যখন তোমার ধরো সকল লেখা শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠার তুমি লিখার পর টিচার মনে করে পরের পৃষ্ঠা কিছু নাও থাকতে পারে, কিন্তু PTU লিখে দিলে ভাবে অপর পৃষ্ঠায় অবশ্যই কিছু রয়েছে। অনেক সময় একজন শিক্ষকের ভুল হয়ে যেতেই পারে, মানুষ মাত্রই ভুল, তাই না? টু অ্যারো ইজ হিউম্যান। সো এই PTU লেখার অভ্যাসটা করতে হবে, যখন তুমি তোর অসম্পূর্ণ রাখবে এক পৃষ্ঠায়, অপর পৃষ্ঠায় লিখতে চাচ্ছ তখন এইটার ব্যবহার তুমি করতেই পারো। নাম্বার 6, আমাদের পরীক্ষার হলে অনেকের যেই ভুলটা হয়েই যায় সেটা হচ্ছে, ধরো আমরা এই পৃষ্ঠায় কিছু লিখলাম, লিখার পর পৃষ্ঠা যখন উল্টাই 3-4 পেজ সহ উল্টায় ফেলি, উল্টায়া এইখান থেকে লিখি, মাঝখানে কিন্তু এই যে কয়েকটা পেজ রয়ে গেছে এগুলা কিন্তু আমরা লিখি নাই, এইগুলা কিন্তু আমরা কয়েকটা লিখি নাই। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে অনেকে যে চালাকি করে, কি করে, আচ্ছা এই পৃষ্ঠা আমি লিখছি, মাঝখানে এই 2 পৃষ্ঠা লিখি নাই, ওকে একটা কাজ করি, এমনি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে। কি করে? পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে ডিজাইন করে যাতে টিচার না বুঝে। এই কারণে তোমার অপোজিট সাইডে যে পৃষ্ঠা লিখলা সেটা নড়বড়ে হয়ে যায়, সেটা কিন্তু খুলে যেতে পারে, এটা একটা ব্যাপার। আর এটা দেখতেও খারাপ লাগে। অনেকে আবার কি করে, মাঝখানে পেজগুলোতে এইভাবে কেটে দেয়। কোনো দরকার নাই। তোমার পৃষ্ঠা অনেকগুলো বাদ পড়ে গেছে, প্রথম স্টেপ হচ্ছে যাতে বাদ না পড়ে খেয়াল রাখবা, আর দ্বিতীয় স্টেপ যদি বাদ পড়েই যায় সেক্ষেত্রে ওই পৃষ্ঠাগুলোতে এইবার একটা করে দাগ দিয়ে দিবা, আবার অপর পৃষ্ঠা উল্টায়া একটা করে দাগ দিয়ে দিবা। তুমি একটা করে দাগ দিয়ে গেলে টিচার বুঝবে তুমি বাই মিস্টেক এগুলোকে তুমি খালি রেখেছো। তারপর তোমার নতুন পেজ থেকে তুমি যে লেখা শুরু করছো টিচার সেখান থেকে আবার মার্কিং করা শুরু করে দিবে। তাই পৃষ্ঠা বাদ গেলেও এটাকে সুন্দর করে প্রেজেন্ট করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ভুল হয়েছে সেই ভুলটাকে সঠিক করে প্রেজেন্ট করাটা হচ্ছে স্মার্টনেস। সো এইভাবে একটাকে টান দিয়ে দিবা, আর সত্যি কথা বাদ না পড়াটাই ভালো, চেষ্টা করবা। নাম্বার 7 সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক পৃষ্ঠায় তুমি কত লাইন লিখবে এইটা আমরা ঠিক করতে পারি না, বা এক লাইনে কয়টা ওয়ার্ড লিখবে এইটার কারণে কিন্তু খাতার সৌন্দর্য হবে কি হবে না এটা বোঝা যায়। আবার এটার কারণে তুমি ঠিক কত পৃষ্ঠা লিখতে পারবা তাও কিন্তু নির্ধারণ করা যায়। অনেক শিক্ষার্থী আমি দেখেছি এক পেজে 1 নং সৃজনশীল উত্তর দিয়ে সে কি করে, একটা শব্দ হয় 2-3 কেজি করে, 1 2 3 4 5 লাইনেই এক পৃষ্ঠা শেষ করে ফেলে। আবার অপোজিট দিকে এর বিপরীত পাশে মুদ্রার পিঠে কেউ আছে এক পৃষ্ঠা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 23 24 25 26 এরকম 30 লাইন লিখে, যেটা দেখতেও খারাপ লাগে, টিচারের পড়তে বিরক্ত লাগে, নাম্বারিং করতে অসুবিধা হয়, সঠিকভাবে দেখা যায় না। তাই একটা পেজে তোমরা কত লাইন লিখবে? তোমরা 12 থেকে 14 লাইন, 13 থেকে 15 লাইন সর্বোচ্চ লিখতে পারো। এটা লিখলে তোমার সুন্দর লাগবে, তোমার দেখতেও ভালো লাগবে। আর এক লাইনে 1 2 3 4 5 5টা বা সর্বোচ্চ 6টা শব্দ তুমি লিখবা। এতে করে তুমি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তুমি দেখো খাতার কত একটা প্যাটার্ন আছে, সুন্দর আছে, তারিখগুলো ঠিক রাখবা, দেখতেও সুন্দর লাগবে। সো এক পৃষ্ঠায় অনেক বেশি লিখলেও বিরক্ত, অনেক কম লিখলেও বুঝে যাবে তুমি একটা ফাঁকিবাজ। তাই সঠিক লাইন লিখতে হবে, এই ডিজাইনটা তোমাকে করতেই হবে। নাম্বার 8, পরীক্ষার খাতা অনেকের কাছে হয়ে যায় আলপনা, অনেকের কাছে হয়ে যায় মেহেদির ডিজাইন, বা অনেকের কাছে তার স্বপ্নের কোনো ধরনের ডিজাইন হয়ে যায়। 1 নং প্রশ্নের উত্তর দিয়ে কি করে, এইভাবে দেয়, এমন করে, এটার মধ্যে আবার এইভাবে করে, এগুলো আবার এইভাবে করে, হ্যাঁ, এখানে আবার একটা গোল দেয়। অনেক, বিশেষ করে মেয়েরা এটা করো, তাই না? 1 নং দিয়ে এটা দেয়, আবার বক্স করার সময় লাল নীল কালার ব্যবহার করে, এখানে একটু গাঢ় করে, একটু গাঢ় করে, আবার 1 নং লেখার পর এইদিকে এমন করে, অনেক এমন করে। এগুলো আসলেই অগুরুত্বপূর্ণ বিষয়, টিচারকে বিরক্ত করে, ভাববে তুমি এইগুলোতে এত সময় দিয়ে ফেলে তুমি আসলেই কি লিখেছো। তাই এত ডিজাইন করা দরকার নেই, এত আলপনা আঁকার কোনো দরকার নেই।
সিম্পলি যেখানে একটা কালার কলম দিয়ে দাগ দেওয়ার একটা দাগ দিবা, দুইটা দিলে দুইটা দিবা, এর মাঝখানে আবার এমন 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 করার কোনো দরকার নেই। পরীক্ষা খাতায় এরকম বাড়তি ডিজাইন করার কোনো দরকার নেই। নাম্বার 9, পরীক্ষা খাতায় প্রত্যেকটা সৃজনশীলের প্রত্যেকটা প্রশ্ন কিভাবে শুরু করবে এটা অনেকে ভুল করে। ধরো তুমি ক লিখলে, এখানে ক এবং খ আমি উদাহরণ দিলাম, দাগ দিলে, দেওয়ার পর অনেকে এখান থেকে শুরু করে দেয়, এখান থেকে শুরু করে এইভাবে শুরু করে এইভাবে শুরু করে, এটার কোনো দরকার নাই। ক লিখছো, একটু গ্যাপ রেখে এইখান থেকে শুরু করো, এখানে দাও এখানে দাও এখানে দাও। খ লিখছো, প্রথম লাইনটা দূরে শুরু করো, তারপরগুলো এভাবে শুরু করো, একটু গ্যাপ রাখবে যাতে দেখতে সুন্দর লাগে। একদম এখান থেকে শুরু করতে হবে বা ক একদম মিলাই লিখতে হবে এরকম কোনো নিয়ম নেই, শুরু করার একটা সিস্টেম আছে। তারপর তুমি যখন ক শেষ করছো, খ যাবা, মাঝখানে একটা গ্যাপ রাখো। খ এখান থেকে শুরু করার কোনো দরকার নাই, খুবই বাজে দেখা যায়। একটা প্রশ্ন আলাদা একটা ভার আছে, একটা ওজন আছে, সেটাকে আলাদাই রাখো না, টিচার দেখতেও সুন্দর লাগবে, মার্ক দিতেও সুবিধা হবে। সো প্রশ্ন শুরু করার নিয়মটা ফলো করলে তুমি দেখবে পরীক্ষা হলে টিচার খুবই খুশি হবে। নাম্বার 10, পরীক্ষার হলে আমরা যতই লিখি, যাই লিখি, যত দ্রুত শেষ করি, যত সুন্দর করে সৃজনশীল লিখি, কোনো কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে দিতে ভুলে যাই, কমা দিতে ভুলে যাই, কোনো জায়গায় এই যে এটাকে আমরা এটা দিতে ভুলে যাই, ডট দিতে ভুলে যাই, বা বিভিন্নভাবে আমাদের বানান ভুল হয়। তাই পরীক্ষা শেষ করে নির্দিষ্ট হাতে 5-6 মিনিট সময় রাখবা, প্রত্যেকটা পেজ একবার করে দেখবা, যেখানে একটা দাঁড়িয়ে মিস হয়েছে দাঁড়িটা দাও, কমা মিস হয়েছে কমা দাও, আশ্চর্যবোধক মিস হয়েছে আশ্চর্যবোধক দাও, একটা দাগ দিয়েছো আরেকটা দাগ দরকার আরেকটা দাগ দাও, ঠিক আছে? যেখানে একটা বানান ভুল আকার ভুল সেটা দাও। ধরো তুমি লিখবা কলাম, তুমি লিখে ফেলছো কলম, জায়গা আছে এটা দাগ দিয়ে দাও না, দেখো কত সুন্দর শুদ্ধ হয়ে যায়। তুমি লিখবা হচ্ছে খাবার, খাবার, তুমি লিখেছো খবর, সুযোগ আছে একটা দাগ দিয়ে দাও, তোমার চোখে পড়বে, লিখতে গেলে অনেক সময় চোখে পড়ে না। তো পরীক্ষা শেষে আমি সবসময় যেটা করতাম, সময় রাখতাম এবং একবার করে দেখতাম 5-7টা ভুল বের হয়, ওই ভুলগুলো ঠিক করে দিলে এখান থেকে আমার 2-1 মার্ক বেঁচে যায়, টিচার দেখেও খুশি হয়। সো এই 10টা ডিজাইন করতে পারলে পরীক্ষার খাতায়, এইগুলো ফলো করতে পারলে তুমি দেখবা মোটামুটি লিখলেও টিচার তোমাকে দেখলে ভাববে যে আসলেই পরিচ্ছন্ন একটা স্টুডেন্ট, তোমাকে নাম্বার দিতে টিচার ইমপ্রেস হয়ে যাবে। আর টিচারকে ইমপ্রেস করতে পারলে তো নাম্বার পাওয়া এমনিই যায়। সো এরকম এইচএসসি পরীক্ষার পর যাদের টার্গেট পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদের জন্য হচ্ছে গুড নিউজ, সেটা আমি দিচ্ছি, একটু শোনো। এইচএসসি 24, 25, 26, 27 যেই ব্যাচই হোক, বাট তার আগে ভিডিও ভালো লাগলে অনেকের উপকার হবে, একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে দাও, ইউটিউবে নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করে দাও, এই ইউটিউব চ্যানেলটা, নাবিলস জিকে পেজটা ফলো করে দাও, তুমি আরও ভিডিও পাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এটা শেয়ার করে রাখো একটা রিয়েক্ট দিয়ে, সত্যি কথা অনেকের উপকার করো, আর অনেকের উপকার করলে আল্লাহ তোমার উপকার করবে। তোমাদের জন্য গুড নিউজটা এখনই শোনো। এইচএসসির পর তোমার টার্গেট যদি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার সাধারণ জ্ঞান উত্তর করতে হবে। দেখা গিয়েছে যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা পরীক্ষার হলে সময় বাঁচিয়ে বাংলা ইংলিশে ভালো করে চান্স পেয়ে যায়। যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা কিন্তু তাদের সিরিয়ালটা আগিয়ে বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়তে পারে। অনেক শিক্ষার্থী সাধারণ জ্ঞানে খারাপ করার কারণে বিশ্ববিদ্যালয়ে চান্সই পায় না। আর সেজন্যই এই রানিং ব্যাচে 24 ব্যাচে আমি 6000 শিক্ষার্থীকে আমার শুধু পেইড ব্যাচেই পড়িয়েছি, 6000 শিক্ষার্থী। আর যারা এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ এবং 27 ব্যাচ, তোমার জন্য রয়েছে আমার অলরেডি জিকের কোর্স, যেখানে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। আমি কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি, রানিং ক্লাস চলছে। তাই তোমাদের এই কোর্স সম্পর্কে না বললে তোমরা হয়তো আমার এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হবা, এটা কাদের জন্য? এইচএসসি তুমি যদি 24 ব্যাচ হও, ধরো এই বছর পরীক্ষা দিয়েছো চান্স পাওনি, সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, এই জিকে ব্যাচ তোমার জন্য। এইচএসসি 25 ব্যাচ, এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এই ব্যাচ তোমার জন্য। এইচএসসি 26 ব্যাচ, যারা পরবর্তী বছর এইচএসসি পরীক্ষা দিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমার জন্য। এবং এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য, কারণ এই এক ব্যাচে সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, নার্সিং, ডেন্টাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্ট, এইচএসটিউ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের জিকে কাভার হয়ে যাবে। মজার ব্যাপার, তুমি যখন এইচএসসি পরীক্ষার পর বিভিন্ন কোর্সে ভর্তি হবা, দেখবা আলাদা করে এক্সাম ব্যাচ থাকে, মডেল টেস্ট ব্যাচ থাকে। আমি আমার জিকে কোর্সে এক ব্যাচেই মডেল টেস্ট, এক্সাম ব্যাচ, সিক্রেট সাজেশন দেখেন যে কমন পড়ে সব কিছু ফ্রিতে দিয়ে দিই, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। সো এটাতে এখন ডিসকাউন্ট চলছে, তুমি যদি ভর্তি হও তুমি কিন্তু সাম্প্রতিক জিকে, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে সবগুলো কভার করতে পারবে। দায়িত্ব আমার তোমার জিকেতে ভালো করানো। এবং আমার জিকে কোর্স থেকে এই 24-এর ব্যাচে কোন কোন জায়গায় কয়টা কমন পড়ছে আমার এই নাবিল জিকে পেজের তুমি জাস্ট ফিচার্ড অংশে দেখো, আমি যুক্ত করে দিয়েছি কোন ক্লাস থেকে কোনটা কোনটা কমন পড়েছে। তোমার যেই কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট হোক তুমি দেখে তারপর ভর্তি হও। কারা কারা চান্স পেয়েছে সেই ভিডিওগুলো, সেই রিভিউগুলো আমার পেজে দেওয়া আছে, তারপর ভর্তি হও। সো যারা এইচএসসি 25, 24, 26, 27 জিকেতে ভালো করতে চাও, কমন পেতে চাও, প্রস্তুতি নিতে চাও, তারা এখনই
নাবিল জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো। কোথায় দিতে হবে? এই নাবিল জিকে ফেসবুক পেজে বলো যে ভাই আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই, তোমাকে ভর্তি করে নেওয়া হবে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পেজেই এই ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিও, ফলো দিয়ে দিও, শেয়ার করে রেখো। এই ভিডিওটা অনেকের কাজে লাগবে।